আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। যারা জিন ও পরীর গল্প, ভয়ানক রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য এই গল্পটি। এই গল্পে থাকবে জারা পরী ও ইয়ামিন জিনের কাহিনী। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি গল্প শুরু করছি। রাত গভীর হলে আমাদের গ্রামের একটা পুকুরে সোনার একটা পুতুল ভেসে ওঠে, আবার কিছুক্ষণ পর ডুবেও যায়। অনেকে বলে এটা নাকি সাধারণ কোনো সোনার পুতুল নয়, এটা জিনেদের সম্পদ, জিনের পুতুল। গ্রামের অনেকেই দেখছে এই পুতুলটাকে। অনেকে নাকি লোভ করে লুকিয়ে লুকিয়ে সেই পুতুলটা নিতে গিয়েছিল, পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, সে ডুবে মারা গিয়েছিল সেই পুকুরে। এরকম অদ্ভুত সোনার পুতুল ভেসে ওঠায় লোকে সেই পুকুরের নাম দিয়েছে জিনের পুকুর। রাত্রেবেলা পুকুরটা ভয়ানক লাগলেও দিনের বেলা কিন্তু স্বাভাবিক লাগে। একবার হলো কি, গ্রামের কয়েকজন যুবক ছেলেরা চিন্তা করলো পুকুরটা সেচ করছে, সেচ করে পুকুরের সব পানি ফেলে দিলে হয়তো সেই সোনার পুতুলটা পাওয়া যাবে। এই ভাবনা মতনই কাজ করা হয়। পুকুর পাড়ে মেশিন লাগিয়ে পানি সেচ দেওয়ার কাজ শুরু করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, ঘন্টার পর ঘন্টা চলে গেলেও পুকুরের পানি এক ফোঁটাও কমানো যায় না। এরকম দৃশ্য দেখে সবাই বুঝতে পারে আসলে এই পুকুরে অলৌকিক কিছু আছে, যার ফলে পুকুরের পানি সেচ করা যাচ্ছে না। পুকুরের পানি সেচ করতে না পেরে সবাই ব্যর্থ হয়ে ফিরে যায়। আমাদের গ্রামটা শহর থেকে বেশ দূরে, এখনো অনেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি। হাটবাজার, চিকিৎসা এগুলোর জন্য যেতে হয় দূরের বাজারে বা শহরে। আমাদের গ্রামে খুব ভালো মনের একজন মানুষ আছে, যার নাম আলী। আমি ওনাকে আলী চাচা বলি। এই আলী চাচার স্ত্রীর সন্তান কেউ নেই, উনি একাই থাকে। পেশায় উনি একজন হাতুড়ে ডাক্তার, কবিরাজ ও জানে টুকিটাকি। রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লে আলী চাচা বের হন গ্রামে, আর সবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন কার কোনো সমস্যা আছে কিনা। তেমন এক রাতে আলী চাচা আমার বাড়ির কাছে আসায় আমি আলী চাচাকে বলি, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার শরীর ভালো তো? আমার সালামের উত্তর দিয়ে আলী চাচা মুচকে একটা হাসি দিয়ে বললেন, আমি আসি সবার শরীরের খবর নিতে, চিকিৎসা করতে, আর তুই আমার শরীরের খবর নিচ্ছিস? তোর মনটা তো বাবা আসলে অনেক ভালো। আলী চাচার কথা ওনাকে বললাম, চলো চাচা, আজ তোমার সাথে আমিও গ্রামটা ঘুরবো। রাত্রেবেলা একটু হাঁটাচলা করলে আমার বেশ ভালো লাগবে। আমার কথা উনি বললেন, ঠিক আছে চল, তুই থাকলে আমিও গল্প করার সাথী পাই। এই বলে আমাকে পাশে নিয়ে হাঁটতে লাগলো আলী চাচা। ও সবাইকে জিজ্ঞাসা করছেন কারো কোনো সমস্যা হয়েছে কিনা, কারোর চিকিৎসা লাগবে কিনা। আমরা গ্রাম ঘুরছি আর হাঁটছি। হাঁটার এক সময় আমি ওনাকে বললাম, আচ্ছা চাচা, একটা কথা বলি, তুমি তো রোজ রাতে গ্রামে সবার বাড়িতে যাও, গ্রামে ঘোরাঘুরিও করো, তুমি কি পুকুরে কিছু দেখো না? সবাই তো বলে পুকুরে রাত হলে সোনার পুতুল ভেসে ওঠে, অনেকে নাকি আবার জিনেদেরও দেখে। তুমি কখনো এসব দেখোনি? তোমার কি ভয় করে না? আমার কথা আলী চাচা বললেন, দেখ বাবা, মানুষ ও জিন আল্লাহর সৃষ্টি। সব মানুষেরা যেমন খারাপ হয় না, তেমনি সব জিনেরা খারাপ হয় না। ভালো মানুষের মতো ভালো জিনও আছে। আমরা ওনাদের ডিস্টার্ব না করলে, ক্ষতি না করলে ওরা কেন আমাদের ক্ষতি করবে? আমি অনেক আগে থেকে জানি ওই পুকুরে জিনেদের বসবাস। ওইখানে একটা জিন পরিবার থাকে, আর ওদের কাছে একটা সোনার পুতুল আছে। শুধু সোনার পুতুল না, আর অনেক সোনার মোহর ভরা কলস আছে ওদের কাছে। এগুলো যদি আদি যুগের মানুষ ছিল, তাদের কালের বিবর্তনে ওগুলো ওদের আয়ত্তে চলে গেছে। আমি গ্রাম ঘোরার সময় ওদের দেখি, কিন্তু কখনো ওদের ডিস্টার্ব করি না, ওরা আমাকে ভয় দেখায় না। এই বলে আলী চাচা বললেন, চল সামনে চল, তোকে একটা জিনিস দেখাই। কথাটা বলে আমাকে নিয়ে গেলেন সেই পুকুরের কাছে। সেখানে যাওয়ার পর আমাকে বললেন, এখানে চুপ করে থাক, কিছু দেখতে পাবি। আলী চাচার কথায় আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার এক সময় আলী চাচা হাত দিয়ে ইশারা করে বললেন, ওই দেখ, পুকুরের মাঝখানে তাকা। আলী চাচার কথায় ওদিকে তাকাতেই দেখলাম পুকুরের মাঝখানে একটা সোনার পুতুল আস্তে করে ভেসে উঠলেন। চাঁদের আলোতে সেই পুতুলটা চকচক করছে। শুধু সোনার পুতুলটা দেখিনি, আমি দেখলাম পুতুলের দুই দিকে ভেসে উঠলেন একজন জিন ও একজন পরী, পাশে ওদের ছোট্ট একটা বাচ্চা। এরকম দৃশ্য আমি প্রথম দেখলাম, আগে শুনেছি অনেকের কাছে। এরকম দৃশ্য দেখার পর আলী চাচা আমাকে সেখান থেকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন আর বললেন, কি নিজে চোখে দেখলি তো? হ্যাঁ চাচা, আমি তো বিশ্বাস করতে পারছি না জিনপুরি ও তাদের গুপ্তধন দেখব।
আমার কথা আলী চাচা মুচকি হেসে বলল, এই যে আমরা ওদের দেখলাম, কিন্তু ওদের ডিস্টার্ব করলাম না, এতে ওরা আমাদের কিছু করলো না। যদি আমরা লোভ করতাম, ওদের ডিস্টার্ব করতাম, তাহলে আমাদের ক্ষতি হতো। জীবনে কখনো লোভ করিস না বাবা, কেমন? যা, অনেক রাত হয়েছে, এখন বাড়িতে যা। আর হ্যাঁ, এই যে এত কিছু দেখলে এসব আবার কাউকে বলিস না জানো। আলী চাচার কথায় রাজি হয়ে বাড়ির দিকে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার ঠিক 2 দিন পরের ঘটনা। গ্রামে কিছু দুষ্ট মানুষ দুষ্ট বুদ্ধি করলেন। ওরা একে অপরকে বলতে লাগলেন, আচ্ছা, আমরা ওই পুকুরে ওই সোনার পুতুলটা তো কম বেশি সবাই দেখেছি, কেমন হয় যদি ওটা আমরা পেয়ে যাই? একবার যদি ওটা পেয়ে যাই, তাহলে গ্রামের সবাই বড়লোক হয়ে যাব। তখন আবার অন্য একজন বলল, কিন্তু ওটা কিভাবে পাবো? এর আগে তো অনেকে লোভ করে পুকুরে নেমে ওটা নিতে গিয়েছিল, এরপর তো ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই পুকুরের তলে ওকে টেনে নিয়ে গেছে জিনেরা। ওর কথা আরেকজন বলল, আমরা একজন তান্ত্রিককে নিয়ে আসবো, তান্ত্রিক এসে পুকুরে থাকা জিনেদের বন্দি করে আমাদের ওই সোনার পুতুলটা দিয়ে দেবে। এর বিনিময়ে আমরা তান্ত্রিককে অনেক টাকা দিয়ে দেব। ওর কথায় সবাই রাজি হলেন। সবাই বললেন, হ্যাঁ, এটাই করব, আমরা কালকে একজন তান্ত্রিক নিয়ে আসবো গ্রামে। এই বলে সেদিনের মতো সবাই বাড়িতে চলে গেলেন। আর পরের দিন কথা মতো গ্রামে নিয়ে আসলেন একজন তান্ত্রিক। তান্ত্রিক আশায় গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন। সবাই একসাথে হওয়ায় তান্ত্রিক বললেন, এখন আমাকে খুলে বলুন তো, আসল ঘটনা কি, আমাকে কি করতে হবে? তান্ত্রিকের কথা একজন বললেন, আমাদের গ্রামে একটা পুকুর আছে, রাতে সেই পুকুরে সোনার পুতুল ভেসে ওঠে। আমরা অনেকেই সেই পুতুলটা দেখেছি। আমরা আপনাকে নিয়ে আসছি, সেখানে থাকা জিনেদের বন্দি করে সেই সোনার পুতুলটা আমাদের দিয়ে দিবেন। এর বিনিময়ে আমরা আপনাকে অনেক টাকা দিব। ওর কথায় তান্ত্রিক বললেন, বললেই তো সবকিছু হয়ে যায় না, আমাকে আগে পুকুরের কাছে নিয়ে চলুন, আমি জায়গাটা দেখতে চাই। তান্ত্রিকের কথায় ওনাকে নিয়ে পুকুরের দিকে যেতে লাগলো সবাই। এদিকে তখন আমি আলী চাচার কাছে গেলাম, গিয়ে বললাম, আলী চাচা, তুমি এখনো বাড়িতে? ওইদিকে গিয়ে দেখো কি হতে চলেছে। গ্রামে সবাই একজন তান্ত্রিক নিয়ে আসছে ওই পুকুর থেকে জিনেদের সম্পদ ওই পুতুলটা তুলে নিতে। তান্ত্রিক সবাইকে নিয়ে পুকুরের দিকে যাচ্ছে। আমার কথা আলী চাচা বললেন, তাই নাকি? মরবে, সবাই মরবে, এই ভুল করলে কেউ বাঁচবে না, চলো তো গিয়ে দেখি। কথাটা বলে আলী চাচা আমি চলে গেলাম পুকুর পাড়ে। ততক্ষণে তান্ত্রিক ও গ্রামের সবাই পুকুর পাড়ে পৌঁছে গেছে। ওখানে যাবার পর তান্ত্রিক পুকুরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, আমি পারবো এই সোনার পুতুলটা আপনাদের দিতে, সাথে এখানকার জিনেদেরও বন্দি করব। কিন্তু এতে আমার কিছু জিনিস লাগবে। সবার আগে লাগবে একটা কালো রঙের ছাগল। তখন একজন বললেন, ছাগল? ছাগল কেন? ওর কথার জবাবে তান্ত্রিক বললেন, ছাগল বলি দিয়ে এর ছাগলের রক্ত এই ছাগলটাকে পুকুরে ফেলতে হবে। তখন কয়েকজন বললেন, ঠিক আছে, আমরা এখনই ছাগল নিয়ে আসছি। ওদের কথা শুনে তান্ত্রিক বললেন, এখন না, এখন তো দিন, আজকে সন্ধ্যায় আমি ছাগলটাকে বলি দিব। এখন আমি পুকুর পাড়ে একাই বসে সাধনা করছি, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, সবাই এখন চলে যাও, একবারে সন্ধ্যায় একটা ছাগল নিয়ে এসো। তান্ত্রিকের কথায় রাজি হয়ে সবাই বললেন, ঠিক আছে, তাই হবে। এই বলে সবাই আবার বাড়ির দিকে যেতে থাকে, তান্ত্রিককে পুকুর পাড়ে একা রেখে। সবাই বাড়ির দিকে যাওয়ার সময় আলী চাচা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা কি পাগল হয়েছ? কি করতে যাচ্ছ? এসব বন্ধ করো, বলে ওই পুকুর পাড়ে জেনেদের সম্পদ নেওয়ার চেষ্টা করবে না। এই তান্ত্রিক ভণ্ড, ভালো না, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। আলী চাচার এমন কথায় কয়েকজন বললেন, আপনি চুপ থাকেন তো, আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করব। তান্ত্রিক ভালো হোক বা খারাপ হোক, ওটা আমাদের দেখার বিষয় না, আমরা সোনার পুতুলটা পেলেই হবে আমাদের। তখন আবার আলী চাচা বললেন, তোমরা কি ভাবছ ওই সোনার পুতুলটা পেলে সেই জিনেরা তোমাদেরকে ছেড়ে দিবে? না, ছাড়বে না, তোমাদের কাউকেই ছাড়বে না, মেরে ফেলবে সবাইকে। দয়া করে আমাদের কথা বোঝার চেষ্টা করো। আলী চাচার এরকম কথায় সবাই আবার বলতে লাগলো, আরে সে পুকুরে জিনদের তো তান্ত্রিক বন্দি করবে, ওরা বন্দি হলে আমাদের কে কি করবে শুনি? আপনার এত জ্ঞান দিতে হবে না, আমরা আবারে সন্ধ্যায় যাব পুকুর পাড়ে তান্ত্রিকের কাছে। আপনার ভালো না লাগলে যাবেন না ওখানে, যান, আপনি তো বাড়িতে চলে যান। ওদের এমন কথায় আমি বললাম, এভাবে কথা বলছো কেন? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? যে মানুষটা দিনের পর দিন গ্রামের মানুষের চিকিৎসা দিয়ে গেছে, যিনি সবসময় সবার ভালো চায়, তাকে এভাবে বলা ঠিক কি? তোমরা তান্ত্রিক নিয়ে আসছো না বড়লোক খাবার লোভে? এই লোভ তোমাদের একদিন ধ্বংস করে দেবে, দেখে নিও। কথাটা বলে আলী চাচাকে বললাম, চাচা আপনি বাড়িতে চলুন। আলী চাচাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে গেলাম বাড়িতে। সবাই বাড়িতে আসায় ওইদিকে তান্ত্রিক পুকুর পাড়ে একা বসে কি জানি করছে। আলী চাচা আমাকে বলছিল,
তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে পুকুরে থাকা ওই জিনদের বন্দি করতে পারে। তান্ত্রিক সবাইকে বলছিল সন্ধ্যায় যেন সবাই পুকুর পাড়ে যায় একটা কালো রঙের ছাগল নিয়ে। তান্ত্রিকের কথা মতো সেটাই করা হলো। সন্ধ্যা হতে একটা ছাগল নিয়ে সবাই হাজির হলো পুকুর পাড়ে। সেখানে যাবার পর তান্ত্রিক বলল, ও তোমরা আসছো, ছাগলটাকে আমার সামনে নিয়ে আসো। তান্ত্রিকের কথাই ছাগলটা ওনার সামনে নিয়ে আসায় তান্ত্রিক সেই ছাগলটাকে বলি দিলেন, দিয়ে ছাগলের রক্ত একটা পাত্রে নিলেন। ছাগলের রক্তগুলো নেয়ার পর তান্ত্রিক বললেন, এখন এই ছাগলটাকে পুকুরে ফেলে দাও। তান্ত্রিকের কথা মতো সেটাই করা হলো। ছাগলটাকে পুকুরে ফেলে দেয়া হলো। ছাগলটাকে পুকুরে ফেলে দেওয়ার সাথে সাথেই পুকুরের মাঝখান থেকে ভেসে উঠল সেই সোনার পুতুলটা। সোনার পুতুল ভেসে ওঠার সাথে সাথে সবাই অবাক হয়ে বলল, ওই তো সোনার পুতুল ভেসে উঠেছে। তখন তান্ত্রিক সবাইকে উদ্দেশ্য করে বললেন, কেউ ভুল করে পুকুরে নেমে ওটা নিতে যাবেন না, আমি ওটা আপনাকে দিয়ে দেব, তার আগেই পুকুরে থাকা জিনদের বন্দি করতে হবে। এই বলে ছাগলের রক্তটা পাত্রর সামনে রেখে তান্ত্রিক কি জানি করতে লাগলেন। এর ঠিক কিছুক্ষণ পর সবাই অবাক হয়ে দেখলেন তান্ত্রিকের সামনে থাকা পাত্রটা থেকে রক্তগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, মনে হচ্ছে অদৃশ্য কেউ চুষে খাচ্ছে। এভাবে কিছুক্ষণের মধ্যে সে রক্তটুকু সব শেষ হয়ে গেল। তখন তান্ত্রিক হাত ইশারা করে পুকুরের দিকে তাকিয়ে বলল, ওদের বন্দি করো। কথাটা বলে দুটো বোতল দুই হাতে উঁচু করে ধরলেন তান্ত্রিক। ওইদিকে তখনই পুকুরের মাঝে শুরু হলো ভূমিকম্প। পুকুরে এমন ঢেউ শুরু হলো মনে হচ্ছে পুকুরে কোনো দৈত্য দানব ছোটাছুটি করছে। এভাবে কিছুক্ষণ চলার পর সবাই দেখলাম তান্ত্রিকের দুই হাতে থাকা দুটো বোতলে সাদা ধোঁয়ার মতো কিছু একটা এসে ঢুকলেন। সেই ধোঁয়ার মতো কিছু ঢোকার সাথে সাথেই তান্ত্রিক বোতলের মুখ লাগিয়ে হাহা করে হাসতে হাসতে বললেন, আমি ওদেরকে বন্দি করেছি, এই পুকুরে থাকা জিন পড়িয়ে বোতলে বন্দি, সবাই আমার কাছে আসো, আর বোতল দুটো নিয়ে ওই বড় কোনো গাছের মাটির অনেক গভীরে পুঁতে রাখো, আর আমাকে এখন আরো কিছু সাধনা করতে দাও। আমি এখানে সাধনা করব, তোমরা যখন দেখবে আকাশে চাঁদ উঠে চাঁদের আলো ঝলমলো করবে, তখনই আমরা এখানে আসবে তখন আমি তোমাকে এই সোনার পুতুলটা দিয়ে দেব। এখন যা, এই বোতল দুটো নিয়ে গ্রামের দিকে যাও আর গাছে নিচে পুঁতে রাখো। তান্ত্রিকের কথা মতো সেখানে থাকা সবাই সেই বোতল দুটো নিয়ে গ্রামের দিকে গিয়ে একটা নির্জন ও বড় গাছের নিচে পুঁতে রাখলেন। বোতল দুটো পুঁতে রেখে সবাই ওখানে অপেক্ষা করতে লাগলেন কখন রাতের আকাশে চাঁদ উঠবে আর আলো ছড়াবে। এভাবে সবাই ওখানে গল্প করতে লাগলেন আর অপেক্ষা করতে লাগলেন। এভাবে চলে গেল অনেকটা সময় চলে যাবার পর একজন দৌড়ে এসে বলল, সবাই চলো পুকুর পাড়ে চলো। তান্ত্রিক ওই পুকুরের সোনার পুতুল নিয়ে পালিয়ে যাচ্ছে। এই কথা শুনে সবাই দৌড়ে পুকুর পাড়ে যায় আর দেখে সত্যি তান্ত্রিক সোনার পুতুলটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সবাই দৌড়ে গিয়ে তান্ত্রিককে ধরে ফেলে। তান্ত্রিককে ধরার পর দেখেন শুধু সোনার পুতুল না, তান্ত্রিকের কাছে তিনটা সোনার মোহর ভরা কলস। তান্ত্রিক এসব নিয়ে পালাচ্ছে দেখে সবাই রেগে গিয়ে সবাই তান্ত্রিককে পিটাতে থাকেন। সবার আঘাতে তান্ত্রিক চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। তান্ত্রিক মারা যাবার পর সবাই সেই সোনার মোহর ভরা কলস থেকে যে যেরকম পারে সোনার মোহর নেয়, একদম কারাকারি বাজে। যে যেমনই পেরেছে থাবা দিয়ে সোনার মোহর তুলে নিচ্ছে। এভাবে সবার সোনার মোহর পায়, কিন্তু সে সোনার পুতুলটা কে যে নেয় কেউ জানে না। সোনার পুতুল না পেলে কি হবে, সোনার মোহরগুলো তো পেল সবাই। সোনার মোহর পেয়ে খুশি হয়ে তান্ত্রিকের লাশ ওখানে ফেলে যে যার বাড়িতে চলে যায়। এরকম একটা ঘটনা ঘটবে কেউ ভাবতে পারিনি, কেউ ভাবেনি তান্ত্রিক বেইমানি করবে। যাই হোক, সবাই বাড়িতে যাবার পর খুশি মনে ঘুমিয়ে পড়ে। এই ঘটনার পরের দিনের বেলায় অনেকে কৌতূহল নিয়ে তান্ত্রিকের লাশ দেখতে যায়, কিন্তু তান্ত্রিকের লাশ কেউ খুঁজে পায় না। যেখানে তান্ত্রিক মরে পড়েছিল ওই জায়গাটা একদমই ফাঁকা। তান্ত্রিককে না পেয়ে যে যার মতো চলে যায় বাড়িতে। এই ঘটনার ঠিক 2 দিন পর সকালবেলার ঘটনা, গ্রামের 2জন মানুষের চিৎকার। সবাই চলে যায় ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে চিৎকার করছে কেন। তখন ওরা বলে, ওই দেখো তান্ত্রিকের লাশ পড়ে আছে ওখানে। তখন সবাই দেখে ঠিকই তো, তান্ত্রিকের লাশ এখানে কিভাবে আসলো? আমরা তো ওকে পুকুর পাড়ের কাছে মেরে ফেলে রেখেছিলাম। তান্ত্রিকের লাশ ওখানে পড়ে আছে দেখে কয়েকজন বলল, আচ্ছা একটা কাজ করি, তান্ত্রিকের লাশ এখানে পড়ে আছে দেখলে অনেকে তো গন্ধ উঠে যাবে, এর থেকে আমরা ওর জানাজা করে কবর দিই, এতে কবর দেয়া হবে, পচে গন্ধ হওয়া থেকেও নিশ্চিন্ত থাকা যাবে। ওনাদের কথায় সবাই রাজি হলো, আর তান্ত্রিককে কোনোভাবে গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবর দেয়া হলো। তান্ত্রিককে কবর দেওয়ার পর সবাই চলে গেল যে যার বাড়িতে।
সবাই সবার বাড়িতে যাবার পর সে রাতের ঘটনায় ঘটল অবাক করা এক ঘটনা। সে রাতে এই গ্রামের দুজন মানুষ দেখেন সেই তান্ত্রিককে। ওই দুজন দেখে তান্ত্রিক ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে হাসছে। এরকম দৃশ্য দেখার পর ওরা এক দৌড়ে গ্রামের ভেতরে এসে চিৎকার করতে থাকে। ওদের চিৎকারে সবাই ওদের কাছে গেলে ওরা বলে ওরা তান্ত্রিককে দেখছে। ওদের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে বলে, কি তান্ত্রিক কিভাবে ফিরে আসবে? তান্ত্রিককে না সকালে কবর দিলাম। সবার কথাই ওরা বলল, আমরা তো জানি, কিন্তু আমরা বাজার থেকে ফেরার সময় পুকুরের পাশে দেখি তান্ত্রিককে। তান্ত্রিক আমাদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছিল। ওদের এমন কথায় সবাই তো চিন্তিত হয়ে পড়ে। একজন দেখলেন না হয় বোঝা যেত ভুল, কিন্তু দেখেছে তো দুইজন মানুষ, তো একই সময় একই দৃশ্য দেখেছে। ওদের দুজনের কথায় সবাই বললেন, ঠিক আছে, সবাই বাড়িতে যাও। এরপর যদি আবারও গ্রামের কেউ তান্ত্রিককে দেখে থাকে তাহলে আমরা একটা ব্যবস্থা নিব। ওনার কথা মতো সে রাতে সবাই যে যারা বাড়িতে চলে গেলেন। এই ঘটনার পরের রাতে আমি আলী চাচার বাড়িতে গেলাম। আমাকে দেখে আলী চাচা বললেন, আরে নিশাত, তুই রাতের বেলা আমার বাড়িতে? তখন আমি বললাম, আসলাম হাঁটতে হাঁটতে। শোনেননি কাল রাতে কি হয়েছে? সবাই যে তান্ত্রিককে মেরে ফেলেছিল সেই তান্ত্রিককে গতকাল সকালে জানাজা পড়িয়ে কবর দেয়া হয়েছিল। কবর দেওয়ার পর গত রাতে আবার দুজন তান্ত্রিককে দেখছে। এটা কিভাবে সম্ভব? অবাককর ঘটনা না বলো? আমার কথা জবাবে আলী চাচা বললেন, যে মানুষ মারা যায় তারা কখনো ফিরে আসে না। এটা মূলত দুষ্ট জিনের কাজ। দুষ্ট জিনেরা মরা মানুষের রূপ নিয়ে ভয় দেখায়। যারা তান্ত্রিককে দেখেছে সে আসলে তান্ত্রিক না, সে একটা জিন। আলী চাচার কথা শুনে আমি কিছু বলতে যাব এমন সময় গ্রামের একটা দিক থেকে চিৎকারের আওয়াজ আসলো। ওদিক থেকে চিৎকারের আওয়াজ ও কান্নার আওয়াজ আসায় আলী চাচা বলল, চলো তো দেখি আজ আবার কি হলো। কথাটা বলে আমিও আলী চাচা চিৎকার দেওয়া জায়গায় গিয়ে দেখলাম অনেকে জড়ো হয়ে আছে, আর সেখানে পড়ে আছে গ্রামের একজন। যে পড়ে আছে তাকে দুজন ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন আলী চাচা ওনাকে দেখে শিওর হয়ে বললেন, ওকে আর হাসপাতালে নিয়ে গিয়ে লাভ নেই, ও মারা গেছে। ও মারা গেছে শুনে কান্নার রোল পড়ে গেল। হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক কারণ ছাড়া কিভাবে মারা গেল? সেই লোকটা হঠাৎ মারা যাওয়ায় সবাই ভেবেছিল এই মৃত্যুটা হয়তো স্বাভাবিক, তাই কেউ সেটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু এই একই রকম ঘটনা ঘটছে। পরের রাতে একজন না দুজন লোক চিৎকার দিয়ে মারা যান। গত রাতের মতোই এই রাতে দুজন মারা যাওয়ায় আবারও সবাই একসাথে হন। সবাই একসাথে হয়ে দেখেন দুটো লাশ পড়ে আছে মাটিতে। এই মৃত্যুর রহস্য কি? কে মারল এদেরকে? তখন একজন মুরব্বী এসে সবাইকে অবাক করা একটা ঘটনা বলল। ওই মুরব্বী বলল, আমি দেখেছি এদেরকে কে মারেছে। আমি রাতের খাবার শেষে টয়লেটে আসছিলাম। তোমরা তো জানো আমার টয়লেট বাড়ির বাইরে বাঁশঝাড়ের ওইদিকে। তো আমি যখন টয়লেটে ছিলাম তখন আমি ওদেরকে চিৎকার দিতে শুনি। এদের চিৎকার শোনার সাথে সাথে আমি টয়লেটের যে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি ও যা লম্বা একটা অবয়ব। ওর শরীরে কালো পোশাক ছিল, হাতে একটা তরবারি, আর ওর চোখগুলো একদম সাদা, চোখের কোনো মনি নাই। এরকম একটা অবয়ব ওদের পাশে দাঁড়িয়ে, আর ওরা লাশ হয়ে পড়ে আছে মাটিতে। ওরা মারা যাওয়ার আগে যে চিৎকার করেছিল, ওদের চিৎকারে সবাই দৌড়ে আসার সময় সেখানে থাকা সেই অবয়বটা বাতাসে মিশে যায়। আমি সব নিজের চোখে দেখেছি। আমি দেখে আমার যা মনে হয় এটা কোনো মানুষ না, এটা একটা জিন। একটা জিন মেরেছে এদেরকে। সেই মুরব্বীর মুখে এসব কথা শুনে সবাই বলাবলি করতে শুরু করে, তাহলে এই ঘটনা, কিন্তু জিন এদেরকে মারল কেন? তাহলে কি জিনটা তান্ত্রিকের জিন? এসব ভাবতে ভাবতে একজন বললেন, আমরা এসব নিয়ে কাল দিনের বেলা কথা বলতে পারবো। রাতের বেলা বাইরে থাকলে আমাদের সাথে এমনটা হতে পারে। ওনার কথা মতো সবাই ভয় পেয়ে যে যার বাড়িতে চলে গেলেন। সবার মতো আমিও বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে যাওয়ার সময় খেয়াল করলাম আজকে আলী চাচা ওখানে আসেনি। গ্রামের কম বেশি সবাই ছিল, কিন্তু আলী চাচা আসলো না কেন? এই বলে বাড়ি ফেরার সময় আলী চাচার বাড়িতে গিয়ে চাচাকে ডাকতে লাগলাম, কিন্তু আমার ডাকে আলী চাচা কিছু বললেন না। বেশ কিছুক্ষণ ডাকার পর আলী চাচার কোনো সাড়া না পেয়ে দরজা হালকা করে ধাক্কা দিলাম। হালকা করে দরজা ধাক্কা দেওয়ায় দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ায় ভেতরে ঢুকে দেখলাম আলী চাচা বিছানায় শুয়ে আসে, পেটে চাপ দিয়ে। চাচার এরকম অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম, আরে আলী চাচা, কি হয়েছে তোমার? তখন উনি বললেন, পেটে অনেক ব্যথা করছে, আমার কাছে ওষুধ ছিল কিন্তু শেষ হয়ে গেছে। আমি আলী চাচার কথাই বললাম, কি বলো তুমি? তুমি সব চিকিৎসা করার, তোমার নিজের চিকিৎসা করার ওষুধ পাচ্ছ না,
তোমার তো অনেক কষ্ট হচ্ছে, এভাবে থাকবা কি করে? তখন আলী চাচা বললেন, কি আর করার, হে রাতের বেলা পেটে ব্যথা নিয়ে কোথায় যাব? তখন আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে গিয়ে তোমার জন্য পেটে ব্যথার ওষুধ নিয়ে আসছি। আমার কথা আলী চাচা বললেন, না না, এই রাতের বেলা একা বাজারে যেতে পারবি না। ওনার কথা আমি বললাম, চাচা আমি পারবো, তোমার এরকম কষ্ট দেখে খারাপ লাগছে, তুমি অপেক্ষা করো, আমি বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসছি। আমার কথা আলী চাচা বললেন, একটু কাছে আয় না। ওনার কথায় আমি কাছে যাওয়ায় উনি দোয়া কালাম পড়ে আমার শরীরে ফু দিয়ে শরীরটা বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, এবার যা। আমি আলী চাচার কথায় রওনা করলাম বাজারের উদ্দেশ্যে। আমি তাড়াতাড়ি করে বাজারের দিকে যেতে লাগলাম, কারণ রাত গভীর হলে দোকান বন্ধ হয়ে যাবে। এই ভাবনা মতো আমি তাড়াতাড়ি করে হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর বাজারে গেলাম। বাজারে পৌঁছে ওষুধ নিয়ে বাড়ির দিকে আসবো এমন সময় শুরু হলো ঝড় ও বাতাস এবং প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি শুরু হয়, আমি সেই ওষুধের দোকানের ভেতর অবস্থান নিলাম। দোকানের ভিতরে বেশ কিছুক্ষণ থাকার পর যখন দেখলাম বৃষ্টি কমছে না, বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই, তখন চিন্তা করলাম ভিজে বাড়িতে ফিরব। এই কথা মতো ওষুধগুলো পলিব্যাগে দিয়ে ভালো করে পেঁচিয়ে আমি ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা করলাম। বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি দ্রুত হাঁটছি। এমন সময় হঠাৎ একটা বাগানের কাছে আসতে দেখলাম আমার সামনের রাস্তায় 3টা বিড়াল যুদ্ধ করছে। বিড়ালগুলো সাধারণ বিড়ালের মতো না, ওদের সাইজে বেশ বড়, একটা সাদা বিড়াল ও 2টো কালো বিড়াল। এই কালো বিড়াল দুটো সাদা বিড়ালটার সাথে যুদ্ধ করছে। সাদা বিড়ালটা কিছু আহত হয়েছে ও দুর্বল হয়ে পড়েছে দেখে বোঝা যাচ্ছে। এরকম দৃশ্য দেখে আমার কেন জানি মায়া হলো। তখন আমি একটা গাছের ডাল নিয়ে বিড়ালগুলোর দিকে আওয়াজ করে এগিয়ে যাওয়ায় সে কালো বিড়াল দুটো ঝোপের মধ্যে ঢুকে যায়। ওই বিড়াল দুটো চলে যাবার পর আমি গাছের ডালটা ফেলে দিয়ে বাড়ির দিকে যেতে থাকি। এমন সময় খেয়াল করি সে সাদা বিড়ালটা আমার পেছনে পেছনে হাঁটছে। বিড়ালটা আমার পেছনে পেছনে হাঁটছে দেখে আমি কিছু বললাম না, ভাবলাম বিড়াল আবার এমন কি, এভাবে হাঁটছি। এর ঠিক কিছু দূর যাবার পর আমার পেছন থেকে একটা ডাক আসলো। পেছন থেকে ডাক শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম, কারণ আমার পেছনে দাঁড়িয়ে একটা মেয়ে। আমি মেয়েটাকে দেখে একটু চুপ থেকে বললাম, আপনি আপনি কি এই ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছেন? আর আপনার শরীর ভিজছে না কেন? বৃষ্টি পড়লে তো শরীর ভিজে যায়। আমি ভিজে গেছি, কিন্তু আপনার শরীর দেখে মনে হচ্ছে একদম শুকনা। আমার কথায় মেয়েটা বললেন, আমি কি মানুষ যে বৃষ্টিতে ভিজব? আমি একটা পরী। কি পরী? সত্যি আপনি পরী? আমার কথায় মেয়েটা বললেন, হ্যাঁ আমি পরী। আমি তোমার সামনে আসলাম একটা কারণে। তুমি একটু আগে 2টো কালো বিড়ালের থেকে একটা সাদা বিড়ালটাকে বাঁচিয়েছ। সে সাদা বিড়ালটা ছিলাম আমি। আমি বিড়াল রূপে ছিলাম। তখন 2টো জিন হঠাৎ করে এসে আমাকে আক্রমণ করে। তুমি তখন না আসলে হয়তো ওরা আমার বড় কোনো ক্ষতি করতে পারত। তুমি আমার উপকার করার জন্য আমি তোমার সামনে আসলাম। ওই পরীটার কথা আমি বললাম, ও আসলে আমি তো না জেনে আপনার উপকার করেছি। আপনার নাম কি, কোথায় থাকেন? আমার কথা সেই পরী বললেন, বলবো, সামনে বাড়িঘর দেখা যায়, কোনো মানুষ আমাকে দেখে ফেলতে পারে। তুমি আজকে বাড়িতে যাও, আমি পরে তোমার সাথে দেখা করে সব বলবো। এই বলে আমার চোখের সামনে পরীটা বাতাসে মিশে গেল। পরীটা চলে যাবার পর আমি ওষুধ নিয়ে চলে গেলাম আলী চাচার বাড়িতে। আলী চাচার বাড়িতে গিয়ে চাচাকে বললাম, চাচা ওঠো, ওষুধ খাবে। কথাটা বলে আলী চাচাকে বিছানায় বসে ওষুধ খাইয়ে দিলাম। ওনাকে ওষুধ খাওয়ানোর পর আমি বললাম, চাচা এখন ঘুমানোর চেষ্টা করো, ওষুধ খেয়েছ, আল্লাহর রহমতে ব্যথা কমে যাবে। আমি কালকে আসবো তোমার কাছে, মা বাবা হয়তো বাড়িতে আমার জন্য চিন্তা করছে। এই বলে আমি চলে গেলাম বাড়িতে। আমি বাড়িতে যাবার পর মা বলল, নিশাত কোথায় গিয়েছিলি? তোর বাবা থেকে খুঁজে আসলো, তুই নাকি কোথাও নেই। গ্রামে নাকি কি ভয়ানক কাণ্ড শুরু হয়েছে, আমাদের তো ভয় হয়। রাত করে এখন থেকে বাইরে যাবি না, যা হাত মুখ ধুয়ে আয়, খাবার খেয়ে ঘুমা। মায়ের কথা আমি কথা না বাড়িয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর ঘুমিয়ে যাবো এমন একটা সময় সে পরীটা আমার কাছে আসলো। পরীটা আসায় আমি চমকে গিয়ে বললাম, আরে আপনি আমার ঘরে? তখন পরী আমাকে উদ্দেশ্য করে বললেন, বাইরে তোমার সাথে কথাও দেখা করলে কেউ দেখে ফেলতে পারে, তাই ঘরে আসলাম। পরীর কথা ওনাকে বললাম, যদি আমার বাবা মা জানতে পারে তখন কি হবে? আমার কথায় পরীটা বললেন, তোমার বাবা মা বুঝতে পারবে না। তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করেছিলে না? আমি কোথায় থাকি, নাম কি আমার? আমার নাম জারা। আমি থাকি তোমাদের গ্রামের শেষের দিকে যে বাস ছাড়টা ওখানে। আমার পরিচয় তো পেলে, এখন আমি আসি, তোমার কাছে অন্য সময় আসবো। এই বলে পরীটা চলে গেলেন। পরী চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম।
পরের দিন সকালে একজন এসে বাড়িতে বলে গেল সবাইকে আমতলায় ডাকছে গ্রামের সবাই ওখানে জড়ো হয়েছে। ওনার খবর পেয়ে আমি উঠে নাস্তা করে আমতলায় রওনা করলাম। সেখানে যাওয়ার আগে আলী চাচার বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম আলী চাচা আল্লাহর রহমতে বেশ সুস্থ। আমাকে দেখে আলী চাচা বলল, নিশাত কোথায় যাচ্ছিস? শুনলাম গ্রামের সবাই একসাথে হয়েছে, কি নিয়ে আলোচনা করবে? হ্যাঁ চাচা, ঠিকই শুনেছ, আমি ওখানে যাচ্ছি। তোমার পেটে ব্যথা কি কমেছে? তুমি কি যাবা ওখানে? আমার কথায় আলী চাচা বললেন, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, চল আমিও যাব, দেখি গ্রামের মানুষ কি বলে। এই বলে আমিও আলী চাচা গেলাম সেই আমতলায়। ওখানে গিয়ে দেখি আমতলার গাছের নিচে সবাই বসে। সবাই একসাথে হওয়া একজন মুরব্বী বলতে শুরু করলেন। উনি বলল, সবাইকে একসাথে করার একটা উদ্দেশ্য। 2 দিন ধরে গ্রামের আজব কাহিনী ঘটছে। কোন এক অশুভ আত্মা বা জিন আমাদের গ্রামের মানুষদের ধরে মেরে ফেলছে। আমাদের ধারণা এটা তান্ত্রিকের সাথে থাকা জিনের কাজ। মনে আছে তান্ত্রিক একটা ছাগল বলি দিয়ে তার রক্ত দিয়ে কাকে জানিয়ে ডাকেছিল পুকুরের থাকা জিনেদের বন্দি করতে? সে জিনটা হতে পারে। আমরা সঠিক না, এটা আমাদের ধারণা। এখন এই জিনের হাত থেকে বাঁচতে আমাদের কোনো কবিরাজের কাছে যেতে হবে বা কোনো কবিরাজ নিয়ে আসতে হবে গ্রামে। সে মুরব্বীর কথায় সম্মতি জানালেন। সবাই বললেন তাই করা হোক, কবিরাজকে নিয়ে আসা হোক। সবাই মতামত দেয় ঠিক করা হলো কয়েকজন যাবে কবিরাজের বাড়িতে। এরকম একটা সময় চারিদিকে অন্ধকার করে শুরু হলো বৃষ্টি শুরু হলো। সবাই যে যার বাড়িতে যেতে লাগলেন। যাবার আগে বলে গেলেন বৃষ্টি থামলে তখন যাবে কবিরাজকে নিয়ে আসতে। তো সবাই বাড়িতে যাবার পর অপেক্ষা করতে থাকে বৃষ্টি থামার, কিন্তু বৃষ্টি আর থামে না। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধ্যার দিকে থেমে যায় বৃষ্টি। সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে যাওয়ায় সবাই ভাবে আজ আর কবিরাজ আনা হবে না, কালকে নিয়ে আসবে। এই ভেবে সন্ধ্যার বৃষ্টি থামায় যে যার মতো কাজ করে, কেউ বা হাটবাজারে যায়। এদিকে সেদিন রাত 9টা-10টার দিকে ঘটে আরেকটা ভয়ানক ঘটনা। এবার আর 1-2 না, গ্রামের একই সময় মারা যায় 4জন মানুষ। 2জন মারা যায় গ্রামে, এদিকে আর 2জন মারা যায় অন্যদিকে। 2 দিকে মিলে 4জন মারা যাওয়ায় গ্রামের সবাই ছুটে যায় তাদের কাছে। পরে 4জনের লাশ এক জায়গায় করা হয়। ওদের লাশ এক জায়গায় করার পর শোনা যায় এক ভয়ানক কথা। একজন মানুষ বলে, এই 2জন মারা যাওয়ার সময় যখন চিৎকার করে, ওদের চিৎকারে আমি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখি ওদের লাশের পাশে তান্ত্রিক দাঁড়িয়ে আছে, যে তান্ত্রিককে আমরা সবাই মেরে ফেলে কবর দিয়েছি। আমি বের হওয়ায় তান্ত্রিক বাতাসে মিশে যায়। অন্যদিকে আরেকজন বলে, আমি দেখেছি এই 2জনের লাশের পাশে উঁচু লম্বা একটা জিনকে। জিনটার চোখগুলো সাদা, হাতে একটা তরবারি। আমি বের হতে জিনটা বাতাসে মিশে যায়। কি একটা অবস্থা! একই সময় গ্রামের 2 দিকে 4জন মানুষ মারা যায়। 2জনের লাশের পাশে দেখা যায় তান্ত্রিককে, আর 2জনের পাশে দেখা যায় একটা জিনকে। এর মানে গ্রামের মানুষদের একজন মারেনি, মেরেছে 2জন। 4জন মানুষ একই সময় মারা যাওয়ায় গ্রামের সবাই তো ভয় একদম শেষ। অনেকে ভয় বলতে শুরু করে। আমার না মনে হয় লোভে পড়ে বিপদ ডেকে নিয়ে এসেছি। আমরা লোভে পড়ে তান্ত্রিককে গ্রামে নিয়ে এসে সেই পুকুর থেকে জিনেদের সোনার পুতুল, সোনার মোহর না নিলে এরকম সমস্যা হতো না। তখন অনেকে বলতে শুরু করলো, হ্যাঁ এখন বুঝি লোভের কারণে জীবনটা চলে যাবে। এসব বলতে বলতে সেই লাশ 4টা রাতের বেলায় গোসল করিয়ে কবর দেয়া হলো। কবর দিয়ে শেষে ভয়ে যে যার বাড়িতে চলে গেলেন। সবার মতো আমিও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিনের বেলায় আবার গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন আর বলতে লাগলেন, আর দেরি করা ঠিক হবে না, কয়েকজন চলে যাও কবিরাজের খোঁজে, আর একজন কবিরাজ নিয়ে আসো। তখন কয়েকজন বললেন, 1 মিনিট, আমরা কবিরাজ নিয়ে আসতে যাবো ঠিক আছে, কিন্তু আরেকটা কাজ করতে হবে। আমাদের গ্রামে যারা মারা গেছেন অনেকেই বলে তাদের তান্ত্রিক মারেছে, কিন্তু তান্ত্রিককে তো আমরা কবর দিয়ে দিয়েছি। এখন কয়েকজন গিয়ে কবর খুঁড়ে দেখেন তো তান্ত্রিকের লাশ কবরে আছে কিনা। তখন কয়েকজন বললেন, হ্যাঁ ঠিক, আমরা কয়েকজন কবর খুঁড়ে দেখি, আর তোমরা কয়েকজন যাও কবিরাজ নিয়ে আসতে। তো কথা মতো সেটাই করা হয়। 2 দলে ভাগ হয়ে কয়েকজন যায় কবিরাজকে নিয়ে আসতে, আর কয়েকজন যায় তান্ত্রিকের কবরের কাছে। তান্ত্রিকের কবরের কাছে যাবার পর মাটি সরিয়ে কবরের ভেতরে দেখা হয় তান্ত্রিকের লাশ ঠিকই আছে কিনা। কিন্তু দেখা যায় তান্ত্রিকের লাশ ঠিক আছে কবরে। কবরে লাশ ঠিক আছে দেখে আবার কবরে মাটি দিয়ে ঠিকঠাক করে সবাই চলে আসে আম গাছের নিচে। সেখানে এসে সবাই অপেক্ষা করতে থাকে কবিরাজের জন্য। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যারা কবিরাজ নিয়ে আসতে গেছে তারা একজন কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ নিয়ে আসার পর সবাই গোল হয়ে বসে কবিরাজকে বলে, কবিরাজ সাহেব আপনি আসছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমাদের গ্রামের এই সমস্যাটা কেন হচ্ছে, গ্রামের মানুষেরা বা কে মারছে।
তখন কবিরাজ সবার মাঝে বসে বলল, ঠিক আছে, আমি দেখছি আসল ঘটনা কি। এই বলে কবিরাজ সেখানে বসে চোখ বন্ধ করে কিছু একটা পড়তে লাগলেন। এমন সময় সবার সামনে অদৃশ্য কেউ কবিরাজকে শূন্যে তুলে আছাড় মারলেন। কবিরাজকে এমন জোরে আছাড় মারিছে যে কবিরাজ চিৎকার দিতে দিতে বলছে, আমাকে ধরুন তাড়াতাড়ি, এই গ্রাম থেকে বের করুন, আমাকে নইলে বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে। কবিরাজের কথা একজন বললেন, কি হয়েছে আপনার? আপনাকে কে শূন্যে তুলে আছাড় মারছে? আর আমাদের গ্রামের বিষয় কি জানতে পারলেন? তখন কবিরাজ বলেন, আমি কিছু বলতে পারবো না, বলতে আমার জীবন হারাতে হবে, আমার জীবনে মায়া আগে, আমাকে তাড়াতাড়ি গ্রাম থেকে বের করুন দয়া করে। কবিরাজের কথায় কোনো উপায় না পেয়ে কবিরাজকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হলো। কবিরাজ চলে যাওয়ার পর এদিকে সবাই বলা বলি করতে লাগলো, এটা কি হলো? কবিরাজ তো পালিয়ে গেল, কিছুই বলল না। নিশ্চয় এটা বড় কোনো সমস্যা হবে, শক্তিশালী ও ভয়ঙ্কর কিছু হয়তো আছে আমাদের গ্রামে। এইভাবে অনেকে বলতে শুরু করলেন, বাস্তবে আজকে রাতের মধ্যে আমাদের আরেকজন কবিরাজ নিয়ে আসতে হবে। এই কথা মতো আবার কয়েকজন বেরিয়ে গেলেন অন্য একটা কবিরাজকে নিয়ে আসতে। কবিরাজ আসা যাওয়ার পর বিকেলের দিকে একজন কবিরাজ নিয়ে গ্রামের দিকে আসতে লাগলেন অন্য একজন। কবিরাজকে নিয়ে আসার সময় কবিরাজ যখন গ্রামের মাটিতে প্রবেশ করেছে তখনই বলে উঠছে, ওরে বাবারে, আমি এই গ্রামে ঢুকতে পারবো না, এই গ্রামে অনেক ভয়ানক কেউ আছে, শুধু একজন না, কয়েকজন আছে, আমি এই কাজ করতে পারবো না, আমি ফিরে যাচ্ছি, আপনারা অন্যকে যাকে পান তাকে নিয়ে আসুন। এই বলে কবিরাজ সেখান থেকে ফিরে যায়। আগের কবিরাজ তো তাও গ্রামে আসার পর জিনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, এই কবিরাজ তো গ্রামে ঢোকার আগেই পালিয়ে গেল। কবিরাজ পালিয়ে যাবার পর সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, রাত হলে বিপদ নেমে আসবে। এই ভেবে সবাই বললেন, জীবন বাঁচাতে কেউ রাতে বের হবেন না, আমরা আজকে কোনো কবিরাজকে নিয়ে আসতে পারিনি, তাতে কি, কালকে নিশ্চয়ই পারবো। এখন সবাই বাড়িতে চলে যাও, আর যার যেটা কাজ আছে রাত হবার আগে করে নাও। ওনাদের কথা মতো সেটাই করা হলো, সবাই চলে গেলেন বাড়িতে। এদিকে তখন আমিও আলী চাচা হাঁটতে লাগলাম বাড়ির দিকে। বাড়ির দিকে হাঁটার সময় চাচাকে বললাম, আলী চাচা, তোমার কি মনে হয় গ্রামে সব কে করেছে? আমার কথা জবাবে আলী চাচা বললেন, নিশাত, তোকে একদিন বলেছিলাম না, লোভ মানুষের জীবনটাকে শেষ করে দেয়। লোভ করা ভালো না, গ্রামের মানুষ লোভ করার শাস্তি পাচ্ছে। গ্রামের পুকুরে শান্তভাবে বসবাস করছিল একটা জিন পরিবার, সে জিন পরিবারকে বন্দি করে তাদের সম্পদ নিয়ে নিল গ্রামের সবাই। এসবের কি শাস্তি পাবি না? ওই জিন পরিবারের কোনো আত্মীয় স্বজনরা এই কাজটা করছে, তুই দেখে নিস, কিছুদিনের মধ্যে এই গ্রামের অনেক মানুষ ধ্বংস হয়ে যাবে। আলী চাচার কথা আমি বললাম, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কোনো কবিরাজ তো সঠিকভাবে বলতে পারছে না আসলে কি ঘটনা ঘটছে। তখন আলী চাচা বলল, বাড়িতে যা, সময় হলে সব কিছু জানতে পারবি, আর রাত হলে বাইরে বের হবি না যেন। আলী চাচার কথা আমি বললাম, আমাকে না বলে তুমি সাবধান হও, তুমি তো রাত করে বের হও, গ্রামের সবার বাড়িতে যাও, কারোর চিকিৎসা লাগবে কিনা বলে, এখন গ্রামের সমস্যা চলছে, তাই এখন আর রাতে বের হব না। আমার কথা আলী চাচা রাজি হলে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সেদিন রাতে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আচ্ছা একটা কথা, আমার কাছে যে পরীটা আসে যারা, ওই যারা পরীকে জিজ্ঞাসা করলে তো হয় গ্রামে আসলে ঘটনা কি হয়। হ্যাঁ, আমার তো এই বিষয়টা মাথা দিয়েছিল না। সে যারা পরে আমার কাছে আসলে এই বিষয়টা জিজ্ঞাসা করব, এই ভেবে না ঘুমিয়ে যে অপেক্ষা করতে লাগলাম। এর ঠিক কিছুক্ষণ পর পরি আমার কাছে আসলো। আমি বললাম, আপনি এসেছেন, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমার কথায় যারা পরি বললেন, কেন, আমার অপেক্ষা কেন করছিলেন? তখন আমি পরীকে সব ঘটনা খুলে বললাম। পরীকে বললাম, গ্রামের এরকম সমস্যা হওয়ার আসল কারণ কি কি করছে এসব। দুজন কবিরাজ নিয়ে আসলাম, তারা তো বলতে পারলো না, কিছু উল্টোপাল্টা পালিয়ে গেল। আপনি একটু খোঁজ নিয়ে আমাকে জানান তো আসল ঘটনা কি। আমার কথায় পরি বলল, ও এই কথা, ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আসছি এখনই। এই কথাটা বলে পরি চলে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে আসলেন। পরি ফিরে আসে ওকে জিজ্ঞাসা করলাম, কিছু জানতে পারলেন কি? আমার কথা জবাবে পরি বললেন, হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি। তোমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। তোমাদের গ্রামের মানুষ সে পুকুরে থাকা যে জিনপরীকে বন্দি করেছে, সে জিনের বড় ছেলে তার মা বাবাকে বন্দি করে তাদের সোনার পুতুল ও সোনার মোহর নেয়ার প্রতিশোধ নিতে আসছে। ও একটা শক্তিশালী যোদ্ধা ও জিন, তাই ও সবসময় হাতে তরবারি নিয়ে ঘোরে। শুধু জিনটা না, তোমাদের গ্রামের সবার পেছনে লাগছে তান্ত্রিকের সাথে থাকা দুজন পিশাচ জিন। পরিমুখে এসব কথা শুনে অবাক হয়ে বললাম, কি বলো এগুলো, এগুলো কি সত্যি? গ্রামে তাহলে দুই দল জিন আছে? হ্যাঁ, গ্রামে দুই রকম জিন আছে, এবং এই গ্রামেই
এই যে আমি তোমাকে কথাগুলো বললাম, এই কথাগুলো তুমি কাউকে বলতে পারবে না। তুমি যদি কাউকে বলো তাহলে সবাই তোমাকে জিজ্ঞাসা করতে তুমি এসব কিভাবে জানলে। তখন সবার কাছে আমার কথা বললে সমস্যা হবে, সবাই ভাববে সবার মৃত্যুর জন্য তোমারও হাত আছে। তাই তুমি জানতে চাইলে বলে আমি সব খবর জেনে তোমাকে বললাম। তুমি আবার এসব কথা কাউকে বলো না জানো। পরীর কথায় ওকে বললাম ঠিক আছে, বলবো না। তোমার কথায় অনেক চিন্তা হচ্ছে, গ্রামের সবার অবস্থা খুব খারাপ। দ্বিদল জিন কি কাউকে ছাড়বে? আচ্ছা তুমি এখন যাও, কালকে এসো, আমি এখন ঘুমাবো। আমার কথা মতো পুরী চলে যাওয়ায় আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর বেশিক্ষণ ঘুমাতে পারিনি। একজনের চিৎকারে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম আজও কেউ না কেউ মারা গেছে। এটি তো রোজ রাতের কাজ, তাই আর রাতে কোথাও বের হলাম না। ভাবলাম সকালে যাব, এই ভেবে আবার ঘুমালাম। পরের দিন সকালে গ্রামে গিয়ে জানতে পারলাম একজন না, গত রাতে নারী পুরুষ মিলে মারা গেছে 5 জন। 5 জনের লাশ লাইন করে শুয়ে রাখা হয়েছে। এক রাতে 5 জনের মৃত্যু। এরকমভাবে চললে কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। পুরো গ্রামের মানুষ কার জন্য কে কাঁদে? এত মানুষের মৃত্যু, 5 জন মারা যাওয়ায় ওদেরকে একসাথে জানাজা করিয়ে সবাইকে পাশাপাশি কবর দেয়া হলো। ওদেরকে কবর দিয়ে সেখানে সবাই আলোচনা করতে লাগলেন। সবাই বলতে লাগলেন আজকে যেভাবে হোক কবিরাজ আমরা গ্রামে নিয়ে আসব, যেভাবে হোক গ্রামে কি সমস্যা সেটা জানবো। তখন কিছু লোক বললেন আচ্ছা আমাদের গ্রামে তো কবিরাজ আসলে সমস্যা হয়, কবিরাজ ভয় কিছু বলে না। এর থেকে আমরা একটা কাজ করি, আমরাই চলে যাই কবিরাজের কাছে। আমরা কবিরাজের কাছে গেলে অন্তত কবিরাজ বলতে পারবে এই গ্রামে আসলে সমস্যা কি। এই কথাটাই সবাই মত জানায়। সবাই মত জানানোর পর চলে যায় অন্য গ্রামে একজন কবিরাজের কাছে। সবাই কবিরাজের কাছে যাবার পর সে কবিরাজকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সে কবিরাজ খোঁজ নিয়ে জানায় আপনাদের গ্রামের অবস্থা খুব খারাপ। আপনারা আপনাদের গ্রামে থাকা পুকুরে যে জিনদের বন্দি করেছেন, সেই জিনের বড় ছেলে গ্রামে এসে ওর বাবা মাকে বন্দি করা আর ওদের সোনার পুতুল সোনার মোহর নেওয়ার প্রতিশোধ নিচ্ছে। শুধু তাই না, তোমাদের গ্রামের আরো 2-3টা পিশাচ জিন আছে। এরা হলো তান্ত্রিকের বন্দি করা জিন। তান্ত্রিক ওই জিনদের বন্দি করে কাজ করাতো। আপনারা যে তান্ত্রিককে হত্যা করেছেন, তান্ত্রিকের হত্যার ফলে সেই পিশাচ জিনগুলো মুক্ত হতে পারে না। ওরা আপনাদের গ্রামেই ঘোরাঘুরি করে আর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের মানুষকে হত্যা করে। কবিরাজের কথায় গ্রামের সবাই ভয় পেয়ে বললেন আপনি পারবেন না ওই জিনেদের বন্দি করে আমাদের বাঁচাতে? তখন কবিরাজ বললেন না বাপু, আমি এই কাজ করতে পারবো না। ওই জিনদের সাথে লড়াই করার মতো শক্তি নেই আমার। আমি ওদের ছাড়ানো তো দূরের কথা, আপনাদের গ্রামে যেতেই পারবো না। সেই কবিরাজের কথায় সবাই আরো অন্য কবিরাজের খোঁজ করতে থাকে, কিন্তু সেদিন আর কেউ অন্য কবিরাজের খোঁজ পান না। অন্য কবিরাজের খোঁজ না পেয়ে ব্যর্থ হয়ে সবাই সেদিনের মতো গ্রামে ফিরে আসে আর সবাইকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে গ্রামের মানুষ বুঝতে পারে ওরা কত বড় ভুলটাই করেছে লোভে পড়ে। সবাই বলাবলি করে আমাদের উচিত হয়নি সে পুকুরের জিনেদের বন্দি করে তাদের সম্পদগুলো নিয়ে নেয়া। এখন যেভাবে হোক ওই জিনেদের হাত থেকে বাঁচতে হবে। এদিকে সন্ধ্যা নেমে আসছে। এটা থেকে সবাই বললেন এখন যে যার বাড়িতে যাও, আজ তো আর কবিরাজের সন্ধান পেলাম না, কালকে আবার বের হব। এই বলে সবাই যে যার মতো বাড়িতে চলে গেলেন। সবাই বাড়িতে চলে যাবার পর সেদিন রাত 8টা-9টার দিকে ঘটে একটা ঘটনা। গ্রামের একজন বাড়িতে আগুন লেগে সে বাড়ির সকলে পুড়ে মারা যায়। সে বাড়িতে আগুন লাগার সময় গ্রামের সবাই ছুটে আসে সেখানে আগুন নিভাতে, কিন্তু আগুন নিভিয়ে ওদের কেউ বাঁচাতে পারেনি। ওরা পুড়ে ছাই হবার পর সবাই বলাবলি করে এদের বাড়িতে কে আগুন লাগালো? এটা কি ভুলবশত আগুন লাগছে, নাকি ওই জিনেদের এখানে কোনো হাত আছে? জিনের কথা বলার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে সেখানে আসলেন উঁচু লম্বা একজন জিন। ওনার হাতে একটা তরবারি। ওই জিনটাকে দেখে সবাই একে অপরকে জড়িয়ে ধরে ভয় কাঁপতে লাগলেন। এমন সময় জিনটা সবাইকে উদ্দেশ্য করে বললেন গ্রামবাসী, আমি তোমাদের সবাইকে এখানে জড়ো করেছি ইচ্ছাকৃতভাবে। আমি এই বাড়ির একজনের ওপর ভর করে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। এর 2টা কারণ: 1, গ্রামের সবাইকে এখানে জড়ো করা; 2, এই বাড়িতে আছে আমার সম্পদ সোনার ওই পুতুলটা। গ্রামবাসী শুনে রাখো, তোমাদের গ্রামের এই পুকুরে আমরা থেকে আসছি 100 বছর ধরে। আমি, আমার বাবা মা, আদরের একটা ছোট বোন, আমি একটা কাজে বাইরে একটা দেশে গিয়েছিলাম। সেখান থেকে খবর পাই তোমরা গ্রামের একজন তান্ত্রিককে নিয়ে এসে আমার মা বাবাকে বোতলবন্দি করে আমাদের পূর্বপুরুষের রাখা সব সম্পদ ভাগাভাগি করে নিয়েছ। তোমরা তান্ত্রিককে দিয়ে আমার মা বাবাকে বন্দি করাওনি, শুধু সেদিন তান্ত্রিক মেরে ফেলেছে আমার আদরের ছোট বোনকে। তান্ত্রিকের ভাগ্য ভালো তোমাদের হাতে মারা গেছে।
ও মারা না গেলে আমি ওকে ভয়ঙ্করভাবে মেরে ফেলতাম। গ্রামবাসী, তোমাদের জন্য আমার বাবা মা বন্দী, তোমাদের জন্য আমার ছোট বোনটা মারা গেছে, তোমাদের সবার কাছে আমাদের সম্পদ সোনার মহর সব রাখা আছে। আমি তোমাদের কাউকেই ছাড়ব না। আমি এখন ভালো রূপে আছি, তাই কারোর কিছু হচ্ছে না। এরপর আমাকে যে দেখবে সে ভয় কাঁপুনি দিয়ে মারা যাবে। আমি তার বুকের মধ্যে চাপ দিয়ে তাকে মেরে ফেলব। কথাটা বলে সবার সামনে আলোর ঝলকানিতে সেখান থেকে চলে যায় সেই জিন। ওই জিনটা চলে যাবার পর গ্রামের সবাই কিছুক্ষণ পাথরের মতো হয়ে দাঁড়িয়েছিল। সবাই এটা কি শুনল? কিছুক্ষণ পর সবাই এক অপরের দিকে তাকিয়ে বলল, সবাই তো শুনলে ও কি বলল, এখন কালকে যেভাবে হোক কোনো কবিরাজকে এই গ্রামে নিয়ে আসতে হবে, নইলে আমরা কেউ বাঁচব না। কথাটা বলে সবাই ভয়ে যে যার বাড়িতে যেতে লাগলেন। সবার মতো আমি বাড়ি যাচ্ছি দিকে। এমন সময় যারা পরে আসলো আমার কাছে। যারাকে দেখে বললাম, আরে তুমি তুমি কি জানো গ্রামের সবাই সবকিছু জেনে গেছে? তুমি আমাকে যেসব কথা বলেছিল সব সত্যি। কবিরাজ সবাইকে ওই একই রকম কথা বলেছে। জানো, অনেক ভয় করছে। একটু আগে গ্রামের সবার সামনে আসছিল ওই সেই জিনটা, ও আর সব ঘটনা খুলে বলেছে। সেই জিনটা এটাও বলেছে গ্রামের কাউকে ছাড়বে না, যারা যারা ওর বাবা মাকে বন্দী হওয়ার সাথে জড়িত ছিল। আমার কথা যারা পরি বলল, শোনো, পাপ কখনো বাপকেও ছাড় দেয় না। গ্রামের মানুষ ওই জিনটার মা বাবার সাথে তো অন্যায় করেছে, তাই না? যারা কথা ওকে বললাম, আচ্ছা ওই জিনটা বন্দি করা বা গ্রাম থেকে ছাড়ানোর কোনো উপায় কি বলতে পারো? আমার কথা যারা বলল, না নিশাদ, আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না, এতে আমার ক্ষতি হতে পারে। শোনো, তুমি বাড়িতে যাও, তোমার বাড়ি চলে এসেছে, আমি কালকে দিনের বেলা আসবো, তোমার কাছে তখন কথা বলবো। কথাটা বলে যারা পরি চলে গেলেন। ও চলে যাবার পর আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন গ্রামের সবাই একসাথে হলেন। একসাথে হয়ে বললেন, আজকে যেভাবে হোক কবিরাজ নিয়েই গ্রামে আসব, কবিরাজ ছাড়া গ্রামে আসবো না। এই কথাটা বলে কয়েকজন চলে গেলেন দূরে কবিরাজের খোঁজে। কবিরাজের খোঁজে যাবার পর আমি আলী চাচার বাড়িতে গেলাম। আলী চাচার কাছে যাবার পর উনি বললেন, দেখলি, সেদিনই গ্রামের সবাইকে মানা করেছিলাম, লোভ করো না, লোভের কারণে আজ গ্রামের এসব অবস্থা হচ্ছে। এখন দেখ শেষ পর্যন্ত এই মৃত্যুর খেলা কোথায় গিয়ে থামে। আলী চাচার কথা ওনাকে বললাম, ঠিক বলেছ চাচা, গ্রামের অবস্থা খুবই খারাপ, তাই এখন রাতে সাবধানে বাইরে বের হবে। এই বলে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর দেখলাম যারা পরে আমার রুমে বসে আছে। যারাকে দেখে বললাম, যারা তুমি তুমি আমার ঘরে বসে, যদি মা বাবা দেখে ফেলতো তখন কি হতো? আমার কথা যারা বললেন, দেখবে না, আমাকে ওরা দেখতে পারবে না, কোথায় গিয়েছিলে তুমি? তখন যারাকে বললাম, ওই গ্রামের সবাই মিলে আলোচনা করছিল আজকে নাকি বড় কোনো কবিরাজ নিয়ে আসবে, ওখানে ওদের কথা শুনছিলাম। আমার কথা শুনে যারা পরে মাথা নিচু করে মন খারাপ করে বলল, জানো, চিন্তা হচ্ছে। ওর কথা আমি বললাম, চিন্তা? কিসের চিন্তা? তখন যারা বলল, যদি তোমার গ্রামে বড় কোনো কবিরাজ আসে তাহলে ওই জিনদের সাথে আমার কথা জানতে পেরে যাবে, সবাই এটা জানবে আমি তোমার কাছে আছি। কবিরাজ আমার কথা জেনে যাবার পর যদি সবার সাথে আমাকে বন্দি করে তখন কি হবে? ওটা ভেবেই ভয় হচ্ছে। নিশাদ, আমি বন্দি হতে চাই না, আমি তোমার কাছে আসতে চাই, কারণ তোমাকে আমার ভালো লাগে। যারা পরে কথা ওকে বললাম, যারা তুমি ভয় পেও না, তোমার কথা কবিরাজ জানলে আমি বলবো তুমি ভালো, তুমি কারো ক্ষতি করো না। তখন যারা বলল, তোমার কাছে আমি ভালো কারণ তুমি আমার বিষয় জানো, কিন্তু যে আমাকে কখনো দেখেনি সে হয়তো ভাববে আমি খারাপ। নিশাদ, একটা বুদ্ধি আছে, যে বুদ্ধিটা করলে আমার কথা কেউ জানতে পারবে না। ওর কথা আমি বললাম, কি বুদ্ধি? তখন যারা বলল, তুমি যে কোনো একটা পাত্র বা বোতল নিয়ে আসো, তুমি বোতল নিয়ে আসলে আমি ওটার ভেতরে ঢুকবো, এরপর তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব, তুমি দোয়াটা পরে বোতলের মুখটা আটকে দিবে। তুমি দোয়াটা পরে বোতলের মুখটা আটকে দিলে আমি এখানে বন্দি থাকবো, তখন সে কবিরাজ আমার কথা জানতে পারবে না। যখন কবিরাজ আবার গ্রাম ছেড়ে চলে যাবে তখন এই বোতলের মুখ খুলে দিলে আমি বাইরে বের হতে পারবো। আমি তোমার উপর বিশ্বাস রেখেই কথাটা বললাম। তুমি যদি বোতলের মুখটা খুলে না দাও তাহলে আমি কখনোই আর মুক্ত হতে পারবো না। তোমাকে বিশ্বাস করে কথাটা বললাম। যারা কথা ওকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। এই বলে একটা বোতল এনে যারার কথা মতো কাজ করলাম, আর যারা বোতলে ঢুকে গেলেন। যারা বোতলে ঢুকায় আমি দোয়া পরে বোতলের মুখটা লাগিয়ে সে বোতলটা আমার ঘরে লুকিয়ে রাখলাম। ওদিকে বিকালের দিকে খবর পেলাম গ্রামের সবাই একজন বড় কবিরাজ নিয়ে আসছেন গ্রামে। কবিরাজ আসার খবর পাওয়ায় আমি চলে গেলাম সেখানে। ওখানে গিয়ে দেখলাম সবাই জড়ো হয়েছে কবিরাজ আসার খবর পেয়ে।
সবাই আসায় কবিরাজ একটা জায়গায় বসে বলল, আমি জানি আমার আগে অনেক কবিরাজ এসেছিল এখানে। আমি এটাও জানি ওরা ভয়ে পালিয়ে গেছে। আপনাদের গ্রামে শক্তিশালী 3টা জিন আছে। আমি আমার সাথে থাকা শক্তিশালী জিনদের মাধ্যমে এসব খবর জেনেছি। আপনারা চিন্তা করবেন না, আমি অন্য কবিরাজের মতো পালিয়ে যাব না, বরং ওদের বন্দি করে নিয়ে যাব এখান থেকে। এই বলে কবিরাজ সবার মাঝে বসে 3টা বোতল রেখে দোয়া কালাম আরো কি কি জানি পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে আশপাশের গাছপালাগুলো প্রচণ্ড জোরে নাড়াচাড়া করতে লাগলো। এভাবে গাছগুলো নড়াচড়া করার কিছুক্ষণ পর 2টা বোতলে এসে ঢুকলো কালো ধোঁয়ার মতো কিছু একটা। সেই 2টো বোতলে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঢুকে যাওয়ার সাথে সাথে কবিরাজ বোতলের মুখ লাগিয়ে দিয়ে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমি 2টো জিনকে বন্দি করতে পেরেছি। আর একটা জিন আছে, উনি ভালো বৃদ্ধা জিন, উনি আপনাদের কোনো ক্ষতি করবে না। আপনাদের যারা ক্ষতি করত আমি তাদেরকে বন্দি করেছি। এখন থেকে আশা করি কোনো সমস্যা হবে না। এই কথাটা বলে কবিরাজ চলে যায় গ্রাম থেকে। কবিরাজ চলে যাওয়ায় সবাই একটু সাহস পায়, সবার মুখে হাসি ফুটে ওঠে, সবাই খুশিতে বলাবলি করে, যাক তাহলে এখন থেকে আর কোনো সমস্যা হবে না, কেউ আর মারা যাবে না। এসব বলে যে যার বাড়িতে চলে যায়। সবাই বাড়িতে যাওয়ায় আমিও চলে যাই বাড়িতে। আমি বাড়িতে যাবার পর জারাপুরীকে বন্দি করা বোতলটা বের করি। বোতলটা বের করে ওটার মুখ খুলে দিতেই বাইরে বেরিয়ে আসে জারাপুরী। যারা বেরিয়ে এসে আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলে, তোমাকে অনেক ধন্যবাদ নিশাদ, আমাকে সাহায্য করার জন্য। যে কবিরাজ গ্রামে আসছিল অনেক শক্তিশালী ছিল। ও নিজের কালো জাদুর মাধ্যমে 2টো শক্তিশালী পিশাচ জিনকে বন্দি করে নিজের কাছে রেখেছে। কবিরাজ ওই পিশাচ জিন দুটোকে দিয়ে কাজ করায়, ওদেরকে যা আদেশ করে ওরা তাই করে। তুমি আমাকে এই বোতলের ভেতরে আটকে না রাখলে কবিরাজ বিনা অপরাধে আমাকে বন্দি করে নিয়ে যেত। তোমার জন্য আমি বেঁচে গেলাম নিশাদ। কিন্তু নিশাদ, আমার তো মনে হয় এখনো এই গ্রামে একজন জিন আছে। পরে কথা ওকে বললাম, হ্যাঁ কবিরাজও তাই বলেছে। কবিরাজ 2টো জিনকে বন্দি করেছে, আর একটা জিন নাকি ভালো, তাকে বন্দি করেনি। আমার কথা যারা বললেন, হ্যাঁ তোমাদের গ্রামে একজন ভালো জিন আছে। আচ্ছা আমি এখন আসি, রাতে আসবো তোমার কাছে। কথাটা বলে পরি চলে গেলেন। ও চলে যাবার পর আমি শুয়ে বসে ভাবলাম, যাক তাহলে গ্রামের মানুষ ওই জিনেদের থেকে রক্ষা পেল। আমার মতো অনেকে ভাবছে তারা হয়তো রক্ষা পেয়েছে, আর মনে হয় না কোনো সমস্যা হবে। কিন্তু সবার ধারণা ভুল করে দিয়ে সেদিন রাতে ঘটল এক মর্মান্তিক ঘটনা। সে রাতে মারা গেল 1জন না 2জন না, মোট 7জন। একবার ভাবুন, এক গ্রামে থেকে 7জন মারা গেলে কি অবস্থা হতে পারে। 7জন মারা যাওয়ায় গ্রামের সবাই কান্না করতে লাগলেন। কার কান্না কে দেখে। কবিরাজ বলেছিল 2জন জিনকে বন্দি করেছে, তাই সাহস পেয়ে অনেকে রাতে বাইরে বের হয়েছিল। রাতে বাইরে বের হওয়ায় ভয় দেখিয়ে মেরে ফেলেছে সেই জিন। যারা যারা মারা গেছেন সবাইকে একসাথে করা হলো। তারপর ডিসিশন নেওয়া হলো এদেরকে সকালে কবর দেয়া হবে। এই ভাবনা মতো কয়েকজন লাশগুলোকে নিয়ে পাহারা দিতে লাগলেন। ওরা পাহারা দেয়ায় আমি ভাবলাম বাড়িতে চলে যাই, সকালবেলা আসবো। এই ভেবে বাড়ির দিকে যাওয়ার সময় যারা পরে আসলেন। যারা আসায় ওকে বললাম, যারা এসব কিভাবে হলো? কবিরাজ তো বলেছিল কোনো সমস্যা হবে না, ও জিনদের বন্দি করেছে, তাহলে এইসব কি? তখন পরে বলল, নিশাদ এসব ওই ইয়ামিন জিনের চালাকি। ইয়ামিন জিন? এই ইয়ামিন জিনটা আবার কে? তখন পরি বলল, আরে যে জিনটা সবাইকে মেরেছে, যার হাতে তরবারি থাকে, ওর নাম ইয়ামিন। যার মা বাবা পুকুরে থাকতো, তান্ত্রিক যার মা বাবাকে বন্দি করেছে, ওর নাম ইয়ামিন। দিনের বেলা গ্রামবাসী যখন বড় কবিরাজ নিয়ে আসে তখন ইয়ামিন চালাকি করে দূরে কোথাও পালিয়ে গিয়েছিল। ইয়ামিন জিন পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তান্ত্রিকের সাথে সাথে জিন দুটো পালাতে পারেনি। কবিরাজ এসে তান্ত্রিকের সাথে থাকা জিনদের বন্দি করে নিয়ে গেছে, কিন্তু আসলে যে হত্যাকারী জিন তাকে বন্দি করতে পারেনি। পরীর কথায় অনেকটা অবাক হয়ে বাড়িতে চলে গেলাম। তাহলে এই ঘটনা। আমি বাড়িতে গিয়ে বাকি রাতটুকু ঘুমাতে পারিনি। গ্রামের এত মানুষ একসাথে মারা গেল, মনটা অনেক খারাপ। পরের দিন সকালে গোসল করে রওনা করলাম মারা যাওয়া সকলে জানাজার উদ্দেশ্যে। পথে আলী চাচার সাথে দেখা। আলী চাচা আমার সাথে হাঁটতে লাগলেন। দুজনে কথা বলতে বলতে চলে গেলাম সেখানে গিয়ে সবাই মিলে জানাজা পড়িয়ে কবর দিলাম মারা যাওয়ার সবাইকে কবর দেওয়ার পর ওরা ওখানে আবার আলোচনা শুরু হলো। যারা বেঁচে ছিলেন সবাই বলতে লাগলেন, এটা কিভাবে হলো? কবিরাজ বলছিল না জিনেদের বন্দি করেছে, তাহলে এক রাতে 7জনকে কে হত্যা করলো? এটা নিশ্চয়ই জিনের কাজ। তখন দুজন বলল, আমরা আবারও সেই কবিরাজের কাছে যাই, ওনাকে আবারও নিয়ে আসি। ওনার কথা সবাই বললেন, হ্যাঁ ঠিক আছে তাই করি। এই বলে
কয়েকজন কবিরাজকে আনতে যাবে। এমন সময় অদৃশ্যভাবে একটা আওয়াজ ভেসে আসলো। কেউ বলছে, খবরদার, গ্রামের কেউ কবিরাজের কাছে যাবার সাহস করলে তাকে রাস্তায় মেরে ফেলব। শুধু তাই না, তার পরিবারের সবাইকে মেরে ফেলব। এই আওয়াজটা শুনে সবাই ভয়ে সেখানে থেমে গেলেন। কেউ ভয় কবিরাজের বাড়ির দিকে যাওয়ার সাহস করলেন না। এভাবে কিছুক্ষণ চলার পর আলী চাচা উঠে বললেন, গ্রামবাসী দেখছ তো, বেশি লোভ করার ফল। সেদিন না করেছিলাম তান্ত্রিক নিয়ে এসো না। তোমরা তান্ত্রিক নিয়ে এসে সেই পুকুরে থাকা জিন ও জিনটার স্ত্রীকে বন্দি করিয়ে ওদের সব সম্পদ ভাগাভাগি করে নিলে। একবার কি ভাবলে না এর জন্য নিজের ক্ষতি হতে পারে? ওই জিনেদের সম্পদ সোনার মহর বিক্রি করে কতদিন চলবা? সারা বছর তো চলতে পারবে না। লোভে পড়ে বিপদ ডেকে নিয়ে এসেছ। এখন এই জিনের বড় ছেলে তোমাদের কাউকেই ছাড়বে না। যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল এখনো বাঁচার একটাই পথ, যার কাছে যতটুকু সোনার মহর আছে সেগুলো নিয়ে ওই পুকুরে ফেলে দাও। আর জীবন বাঁচাতে চাইলে এই গ্রাম ছেড়ে চলে যাও অন্য গ্রামে। অন্য গ্রামে গিয়ে বাড়ি করো, এটাই ভালো হবে। আলী চাচার কথায় গ্রামের সবাই মাথা নিচু করে রাখলেন। ওদের যেন কিছু বলার ছিল না। সেদিন আলী চাচার বিরুদ্ধে না গিয়ে তান্ত্রিককে নিয়ে না আসলে হয়তো আজ এরকম দিন দেখতে হতো না। তখন আলী চাচা আবারও বললেন, সেদিন আমার কথা শোনোনি, আজ শোনো, নইলে কেউ বাঁচবা না। কথাটা বলে আলী চাচা আমি বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় আলী চাচাকে বললাম, আলী চাচা, ওই জিনটা কি আমাদেরও ক্ষতি করবেন? আমরা তো কোনো দোষ করিনি। আমার কথা জবাবে আলী চাচা বললেন, না, তুই আমিও আমাদের মতো যারা সেদিন ওই জিনেদের সম্পদ সোনার মহর নিয়ে আসেনি, যারা তান্ত্রিককে গ্রামে নিয়ে আসার সম্মতি দেয়নি, তাদের কিছুই হবে না। আসলে সত্যি বলতে পুকুরে থাকা জিনেরা তো ভালো জিন। ওদের বন্দি করার ওদের বড় ছেলে প্রতিশোধ নিচ্ছে। আমি গ্রামের সবার ভালোর জন্য বললাম, ওরা যদি গ্রামে ছেড়ে চলে না যায় তাহলে ওই জিনকে কোনো না কোনোভাবেই ওদের মেরে ফেলবে। আলী চাচার কথায় আমি চলে গেলাম বাড়িতে। এদিকে আলী চাচার কথা মতো গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে না গেলেও তাদের সাথে কাছে থাকা সোনার মোহরগুলো নিয়ে গিয়ে ওই পুকুরে ফেললেন। ওই পুকুরে সোনার মোহর ফেলার পর সবাই যার যার বাড়িতে চলে গেলেন। ওরা বাড়িতে যাবার পর রাতের বেলা ভয় কেউ বাড়ির বাইরে বেরোতো না। ভয় কেউ বাড়ির বাইরে না বের হলেও মৃত্যু আটকানো যেত না। কোনো না কোনোভাবে সেদিন রাতেও ওই ইয়ামিন জিনটা মেরে ফেলল কয়েকজন মানুষকে। এভাবে দিনের পর দিন গ্রামের মানুষ মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে গ্রামটা ফাঁকা হয়ে যাবে। সেই ইয়ামিন জিন রাত হলে মায়াজাল সৃষ্টি করে মানুষদের ঘরের বাইরে নিয়ে এসে মেরে ফেলে। রোজ রাতে এরকম মৃত্যু দেখায় আর চুপ করে থাকতে পারলাম না। এক রাতে জীবনের মায়া না করে চলে গেলাম আলী চাচার বাড়িতে। রাতের বেলায় আমাকে দেখে আলী চাচা বললেন, আরে নিশাত বাবা, তুই রাতের বেলা আমাদের বাড়িতে? তুই কি জানিস না গ্রামের অবস্থা ভালো না? সেই জিনটা তোর কিছু যদি করতো? আলী চাচার কথা জবাবে ওনাকে বললাম, আমরা কোনো দোষ না করলে সে জিন আমাদের ক্ষতি কেন করবে? আমি তোমার এখানে আসলাম একটা বিষয় আলোচনা করতে। গ্রামের সবার মৃত্যু আর কত দেখব? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? গ্রামের সবাইকে সাহায্য করার কি কোনো উপায় নেই? আমার কথা আলী চাচা বললেন, আমিও তাই ভাবছি। অনেকদিন চুপ করেছিলাম আর না, এবার গ্রামের মানুষদের সাহায্য করতে হবে। নিশাত, তোর কি মনে আছে ওই পুকুরে থাকা জিনটা ও জিনের স্ত্রীর কথা? তান্ত্রিক ওদের বোতলবন্দি করার পর কোথায় পুঁতে রেখেছিল, তোর মনে আছে? আলী চাচার কথায় আমি বললাম, হ্যাঁ চাচা, মনে আছে। ওদের তান্ত্রিক না, গ্রামের সবাই মিলে ওই গাছতলার মাটি নিচে পুঁতে রেখেছে। তখন আলী চাচা বলল, আমাদের ওই জিনেদের মুক্ত করতে হবে। ওই জিনেদের মুক্ত করলে হয়তো ওর বড় ছেলে গ্রামের মানুষদের মাফ করলেও করতে পারে। আলী চাচার কথা আমিও রাজি হলাম। তখন আলী চাচা বলল, চল এখনই বেরোতে হবে। কথাটা বলে আমরা দুজন বের হব। তখনই আকাশ মেঘ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরও আমরা থেমে থাকিনি। বৃষ্টিতে ভিজে চলে গেলাম সেই জায়গায় যেখানে বোতলবন্দি আছে সেই জিনেরা। ওই গাছে নিচে যাবার পর আলী চাচা ও আমি মিলে সেখান থেকে মাটি খুঁড়ে বের করলাম দুটো বোতল বের করে আলী চাচা ও আমি ভেঙে ফেললাম বোতল দুটো। সে বোতল দুটো ভেঙে ফেলার পর দেখলাম সাদা ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে গেল। আমরা বোতল দুটো ভেঙে ফেলে সেখান থেকে বাড়ির দিকে আসবে এমন সময় দেখলাম জারাপরি দাঁড়িয়ে আছে আমাদের সামনে। জারাকে দেখে আলী চাচা তাকিয়ে জারাপরি বললাম, আরে জারা, তুমি এখানে? আমার কথা আলী চাচা বললেন, নিশাত এসব কি? তুই এই পরীটাকে চিনিস? আলী চাচার কথা জবাবে বললাম, আমি শুরু থেকে শেষ জারাপরি ও আমার বিষয় সব খুলে বললাম আলী চাচাকে। আমার মুখে সব ঘটনা শুনে আলী চাচা জারাপরির দিকে তাকিয়ে আমাকে অবাক করে দিয়ে বললেন, কে আপনি?
নিশাত জানে আপনি একটা পরী, কিন্তু আমি তো বুঝতে পারছি আপনি পরী নন। নিশাত আপনার কোনো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। নিশাতের উপকারের বিনিময় হলেও সত্যিটা বলুন কি আপনি? আলী চাচার কথা আমি বললাম, চাচা কি বলছো এসব? ও তো পরী, ওর নাম যারা। তখন আলী চাচা আমাকে চুপ হতে বলে পরীকে বললেন, কি হলো বলুন, আপনি কি দয়া করে বলুন। আলী চাচার কথায় আমাকেও আলী চাচাকে অবাক করে দিয়ে যারা পরী আমাদের চোখের সামনে নিজের রূপ বদলিয়ে একটা জিনের রূপ নিলেন। পরী জিনের রূপ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে মাফ করো নিশাত, আমি তোমাকে ধোঁকা দিয়েছি। আমি কোনো পরী না, আমি সেই ইয়ামিন জিন। কে? ইয়ামিন জিন? তুমি ইয়ামিন জিন হলে এতদিন আমার সামনে পরিরূপে আসছিলে কেন? এসবের কারণ কি? আমার কথা ইয়ামিন জিন বলল, গ্রামের মানুষ আমার মা বাবাকে বোতলবন্দি করে আমাদের সব সম্পদ নেয়ার পর আমি গ্রামে আসি সবার উপর প্রতিশোধ নিতে। আমি প্রতিশোধ নিতে এসে দেখি তান্ত্রিকের দুজন পিশাচ জিন আগে থেকে ছিলেন এই গ্রামে। ওরা তান্ত্রিকের জিন এটার জানার পর আমি ওদের আঘাত করে আহত করি। এর ঠিক কিছুদিন পর হঠাৎ করে ওই দুইজন জিন আমাকে আক্রমণ করে। ওরা আমাকে হঠাৎ করে আক্রমণ করায় আমি দুর্বল হয়ে পড়ি। আমি দুর্বল হয়ে পড়ায় একটা সাদা বিড়ালের রূপ নেই। আমি বিড়ালের রূপ নেই, ওরাও বিড়ালের মতো রূপে আমাকে আঘাত করতে থাকে। এমন সময় নিশাত তুমি আমার সামনে চলে আসো আর আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে দাও। তুমি আমাকে বাঁচানোর পর আমি পরিরূপে তোমার কাছে আসি। নিশাত, আমি তোমাকে ব্যবহার করেছি। সেদিন বড় কবিরাজ গ্রামে আসবে শুনে আমি বুঝতে পারি সামনে বিপদ, তাই তোমাকে মিথ্যা বলেছি। আমাকে বোতলবন্দি করে রাখো, কবিরাজ চলে গেলে বোতল মুক্ত করে দিও। আমার কথা মতো তুমি তাই করেছ। নিশাত, তুমি বারবার আমার উপকার করেছ, আজকে আবার আমার বাবা মাকে বোতলবন্দি থেকে মুক্ত করলে। আমি তোমাদের উপর খুশি। এই গ্রামের সবাই দোষী না, কেউ কেউ ভালো আছে। যারা ভালো আমি তাদের কিছুই করব না। তবে যারা তান্ত্রিককে নিয়ে এসে আমার মা বাবাকে বোতলবন্দি করেছে, আমার ছোট বোনকে মেরে ফেলে আমাদের সোনার পুতুল, সোনার মোহর এসব নিয়েছে, কাউকেই ছাড়ব না। আজকে রাতে সবাইকে শেষ করে দিব। আমি তোমাদের সাথে পরে দেখা করে কথা বলবো, আগে আমার প্রতিশোধ নিয়ে আসি। এই বলে হাতে তরবারি নিয়ে বাতাসে মিশে গেলেন ইয়ামিন জিন। ইয়ামিন জিন চলে যাবার পর আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। এত বড় ধোঁকা! তাহলে ও যারা পরি ছিল না, ও আসলে ইয়ামিন জিন। আমাকে অবাক হতে দেখে আলী চাচা বললেন, নিশাত জানি এসব কিছু বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। আমি ওকে দেখিয়ে বুঝেছিলাম ও কোনো পরি না। সবকিছু তো জেনে গেলি। আমরা ওই ইয়ামিন জিনের মা বাবাকে বোতলবন্দি থেকে মুক্ত করলাম। এখন চল, বাড়িতে চল। কথাটা বলে বাড়িতে যাব এমন সময় গ্রামের একটা দিক থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। এই বৃষ্টির মধ্যেও একটা বাড়িতে আগুন লেগেছে। সে আগুন নেভানোতে সবাই দৌড়াদৌড়ি করছে। সেখানে সবাই চলে এসেছে আগুন নেভানোর চেষ্টা করে। এমন সময় ওখানে আসে ইয়ামিন জিন। ইয়ামিনকে জিনকে দেখে সবাই ভয়ে এক অপরের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। তখন ইয়ামিন জিন ভয়ঙ্কর কণ্ঠে বলে, গ্রামবাসী, এখন কোথায় যাবি? তোদের লোভের শেষ পরিণতি কি হয় দেখ। তান্ত্রিকের গ্রামে নিয়ে এসে আমার মা বাবাকে বোতলবন্দি করায় যার যার হাত আছে, আমি কাউকেই ছাড়ব না। আজকে সবাইকে মেরে ফেলব। কথাটা বলে ভয়ানক রূপে সবার দিকে এগিয়ে আসতে থাকে ইয়ামিন জিন। আর তখনই ইয়ামিন জিনের সামনে গিয়ে দাঁড়ায় আমি, আলী চাচা। আমরা সবাই দাঁড়াতে ইয়ামিন জিন থেমে যায়। ইয়ামিন জিন থেমে গিয়ে আমাদের দিকে ভয়ানকভাবে তাকায়। তখন আমি ইয়ামিন জিনকে বলি, অনেক হয়েছে, এবার থামেন। আর কত হত্যা করবেন? মানুষ পাপ বা লোভ করার আগে ভেবে করে না পরবর্তীতে কি হতে পারে। আমাদের গ্রামের সবাই ভুল করেছে, লোভে পড়ে করেছে। ওরা না জেনে ভুল করেছে, আর আপনি জেনে কেন ওদের হত্যা করছেন? অনেক হয়েছে, এবার থামেন। মাফ করে দিন গ্রামের সবাইকে। ইয়ামিন জিন, আমি জানি আপনি খারাপ না, সবাইকে ভালো হবার একটা সুযোগ দিন। সবার হয়ে আমি মাফ চাচ্ছি আপনার কাছে। এরপরও যদি সবাইকে মারতে চান তাহলে আগে আমাকেও আলী চাচাকে মারতে হবে। আমাদের উপকার যদি আপনার কাজে না লাগে তাহলে মারুন, আগে আমাদের মারুন, তারপর সবাইকে মারবেন। আর যদি মনে হয় আমাদের উপকার আপনার কাজে লেগেছে, আমি আপনাকে উপকার করেছি, তাহলে সেই উপকারের বিনিময়ে সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করে দিন। আমার এমন কথা ইয়ামিন জিন চুপ করে রইলেন। ওইদিকে তখনই সেখানে আসলেন ইয়ামিন জিনের মা ও বাবা। ওরা এসে ইয়ামিনকে বললেন, ইয়ামিন, মাফ করে দাও সবাইকে। ওরা লোভে পড়ে আমাকে ও তোর মাকে বন্দি করিয়েছে। আমরা বন্দি হয়েছি, হারিয়েছে আমাদের মেয়েকে, হারিয়ে আমার সব সম্পদ। এই গ্রামের মানুষ যেমন আমাদের ক্ষতি করেছে তেমন উপকারও করেছে।
এরা দুজন আমাকে তোর মাকে বোতলবন্দি থেকে মুক্ত করেছে। শুধু তাই না, তোকেও সাহায্য করেছে। এদের মুখের দিকে তাকিয়ে হলেও সবাইকে মাফ করে দে। আমরা শত শত বছর ধরে এই পুকুরে বসবাস করে আসছি। এদের বাপদাদারাও আমাদের বিষয় জানত, কিন্তু কোনোদিন আমাদের ডিস্টার্ব করেনি। আমরা ওদের কখনো ক্ষতি করিনি। এরা লোভে পড়ে একটা ভুল করেছে, এদের মাফ করে দে। মা বাবার কথা ইয়ামিন জিন সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখলা, যাদেরকে তোমরা বন্দি করেছ আজ তারাই তোমাদেরকে ছেড়ে দিতে বলছে। আমি আমার মা বাবার কথা রাখতেও নিষাদ ও আলী চাচার কথা ভেবে আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করলাম। আজকের পর আর কারো কোনো ক্ষতি করব না, কাউকে মারব না। কিন্তু আমাদের একটা কথা দিতে হবে, এই গ্রামের মানুষ যতদিন বেঁচে থাকবে কখনো ওই পুকুরে গোসল করতে বা অন্য কোনো কাজে যাবে না। ওই পুকুরের আশেপাশে কোনো রাস্তা বা বাড়িঘর থাকা যাবে না। আমরা ওই পুকুরে ছিলাম, ওখানেই থাকবো। এরপর আমাদের কেউ ডিস্টার্ব কখনো করলে তাকে ওখানে মেরে ফেলবো। আমাকে এই কথা দিন, আর আমাদের সোনাদানা যার কাছে যতটা আছে সব ফেরত দিন। ইয়ামিন জিনের কথা মতো সবাই রাজি হয়ে গেল। এরপর যার কাছে যতটা সোনার মোহর ছিল সবকিছু ইয়ামিন জিনকে ফিরে দেয়া হয়। সবকিছু ফিরে পেয়ে ইয়ামিন জিন ও তার মা বাবা আগের মতো সে পুকুরে বসবাস করতে থাকে। এই ঘটনার পর গ্রামের কারোর সাথে আর কিছু ঘটেনি। ইয়ামিন জিন কারো কোনো ক্ষতি করে না। এভাবে কিছুদিন যাবার পর একদিন ইয়ামিন আমার সাথে দেখা করে আর মাপ চায়। ও যারা পরিণামের আমার কাছে আসছিল বলে। ইয়ামিনের কথায় আমি বিষয়টা বুঝতে পেরে ওকে বলি, আমি তোমাকে মাফ করেছি ইয়ামিন। আমার কথায় খুশি হয়ে চলে যায় ইয়ামিন জিন। এরপর থেকে মাঝে মধ্যে আমার কাছে আসে, গল্প করে। এভাবে আস্তে আস্তে ইয়ামিনের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে আমরা মাঝে মাঝে এরকম দেখা করতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। এই বন্ধুত্ব অনেক দিনই থেকে যায়। ইয়ামিন জিনের সামনে আরেকটা গল্প নিয়ে আসবো অন্য কাহিনী নিয়ে। আজকে গল্পটা এখানে শেষ করছি। গল্পটা সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের আরো গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।